আপনাদের অনুরোধ করব পুরো বক্তব্যটা শোনার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখেছিলেন ইডি হানা দিয়েছিল আইপ্যাকের অফিসে, অর্থাৎ প্রতীক জৈনের অফিসে। কি সেই অফিস? না, তৃণমূল কংগ্রেসের অথরাইজ, তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতেন। তারপর থেকে বহু কিছু ঘটে গেছে, সেই নিয়ে জলঘোলা তো প্রচুর। রাজ্য রাজনীতিতে চর্চা সব থেকে তুঙ্গে রয়েছে। দিদির হাতে সবুজ ফাইল, ইডি হানা দিল, কেন কিছু করতে পারলো না, সেই নিয়ে বহু তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু সিপিআইএমের মীনাক্ষী মুখার্জি কি বললেন আলিপুরদুয়ার থেকে শোনাবো আপনাদের, চোখ রাখুন তার সেই রক্ত গরম করা বক্তব্য। শুনুন আর দেখতে থাকুন বাংলা খবর ইউটিউব চ্যানেল। আজ সারাদিন দেখেছেন তো, আজ সারাদিন দেখেছেন। আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন, ধরে নিন আমার বাড়িতে ইডি এসছে, আমার বাড়িতে ইডি এসেছে, ইডি এসে আমার বাড়িতে খোঁজ তল্লাশি করছে। বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকবে না? আমার বাড়ির বাইরে আমার বাড়ির লোকজনকে একটা জায়গায় চেয়ারে বসিয়ে দেবে না যে এখানে চুপ করে বসে থাকো, আর কোথায় কি তালা চাবি আছে দাও, আর সব জিনিস ঘেটে দেখবে তো? তাই তো, আমি যদি তালা চাবি না দিই তাহলে তো আমার ঘরে জিনিসপত্র ভাঙচুর করে পুলিশ দেখবে, আর আমার বাড়ির গেটে, বাইরের গেটে তো পুলিশ দাঁড়িয়ে থাকবে। সেখানে আমার যত পিয়ারের লোক হয় সে আমার বাড়ি ঢুকে যাবে। আচ্ছা, কেউ যদি ঢুকতেই চায়, পুলিশ তাকে জামাই আদর করে ঢুকতে দেবে? আর যদি ঢুকেও গেল, পুলিশ তাকে বেরিয়ে যেতে দেবে? ঢুকে গেল, বেরিয়ে গেল, ফাইল হার্ডডিস্ক নিয়ে বেরিয়ে সে চলে যাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখবে? আবার বেরিয়েও যায়নি, বেরিয়ে গিয়ে মাইক্রোফোন নিয়ে হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে বক্তৃতা করছে, পুলিশ তখনও দাঁড়িয়ে আছে। ইডি কার? বিজেপির। বাইরে মাইক নিয়ে, হাতে মাইক্রোফোন নিয়ে আর হাতে ফাইল নিয়ে কে দাঁড়িয়েছিল? তৃণমূল কংগ্রেসের নেত্রী। বিজেপির কর্মীরা কোথায় গো? কুমারগ্রামের এই বাজারের কোথায় বিজেপির কর্মীরা? দেখবেন, লজ্জা পাবেন না, ঘরে ঢুকে যাবেন না, বাইরে বেরিয়ে থাকবেন। আপনারা তৃণমূলকে টাইট দিতে গেছিলেন, কিন্তু আপনাদের বড়ই হতভাগা আপনারা, যে আপনারা তৃণমূলকে টাইট দিতে চাইলে কি হবে? আপনার কেন্দ্রীয় নেতারা তৃণমূলকে কখনো টাইট দিতে চায় না, নইলে তো আজকে বাঘের গুহাতে ঢুকেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ি থেকে হার্ডডিস্ক আর ফাইল নিয়ে বেরোলো। যদি ধরা থাকতো আর তৃণমূলকে টাইট দিতে চাইতো, আজ থেকে বড় সুবর্ণ সুযোগ কিছু ছিল না। প্রশ্ন আমাদের, কেন ইডির বিরুদ্ধে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিল্লির কেন্দ্রীয় ইনভেস্টিগেশন টিম ইডি, এদের দুজনের যারা আজকে দায়িত্ব ছিল ওই প্রতীক জৈনের বাড়িতে খোঁজ তল্লাশি করার, তার যে টিম লিডার ছিল তার বিরুদ্ধে কেন পুলিশে কমপ্লেন হবে না? আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন পুলিশে কমপ্লেন হবে না? কে এদের মিলিভগত? কেন ওদের বাড়ি থেকে ওরা ফাইল বের করে নিয়ে আসতে পারলো? তাহলে কি ছিল ফাইলে? কি ছিল ফাইলে? কি ছিল ফাইলে? তাহলে কেউ জানতে পারবে না ফাইলে কি ছিল। তাহলে বিজেপির কর্মীদের কাছে আমার একটাই প্রশ্ন, ভাই ভেবে দেখুন ভালো করে, বন্ধুরা আমাদের ভালো করে ভেবে দেখুন। এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের লুট, এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের দাদাগিরি, এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের গোটা সরকারি ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়া, এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা দিন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য পরিবেশ তৈরি করে দেওয়া, এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের নেতৃত্বে গুন্ডা রাজ চালানো, এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটা দিন পুলিশকে দিয়ে এখানে জুলুমবাজি করানো, প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জীবনের দুর্দশা তৈরি করে দেওয়ার পিছনে যে একমাত্র শক্তি ছিল, সেই শক্তিটা বিজেপি নয় তো? বিজেপি নয় তো? বিজেপির কর্মীদের কাছে আমার
है, सरकारी जो कर्मचारी है, वही लोग तो बनाते हैं। तो दाय तो इलेक्शन कमीशन का है। 5 বছর আগে মরে যাওয়া দাদু ঠাকুমা যদি ভোট দিতে আসে, এ দায় কার? এ দায় তো ইলেকশন কমিশনের। তাহলে ইলেকশন কমিশন এখানে মরা লোকের নাম ভোটার লিস্টে রেখে দিয়েছিল বলেই তো আজকে এই সমস্যা। ইলেকশন কমিশনের লোকজন না, এই বিএলওরা, এরা এদের কাজ ঠিক করে করেনি বলেই তো আজকে এই অবস্থা। আজকে এরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে, সে তৃণমূল হোক, সে বিজেপি হোক, তাদের আঙুলের উপরে দাঁড়িয়ে পুতুল খেলার মতন করছে বলে তো আজ এই অসুবিধা। সাফার কারা করছে? গরিব মানুষ। হয়রান কে হচ্ছে? গরিব মানুষ। কাকে হিয়ারিং এ ডাকছে, কাকে হিয়ারিং এ ডাকছে না, টিভির পর্দায় রাত দিন হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের যন্ত্রণা, লাস্ট 5টা মাস ধরে পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল থেকে বেকার ছেলে মেয়েদের কাজ পাওয়ার না পাওয়ার যন্ত্রণা উধাও হয়ে গেছে। অক্টোবর থেকে 100 দিনের কাজ চালু করার কথা হাইকোর্ট বলেছিল তো। 100 দিনের কাজ চালু করার কথা অক্টোবর থেকে শুরু করতে বলেছিল তো হাইকোর্ট। বিজেপি নেতা কর্মীদেরকে জিজ্ঞেস করুন, चोरी किया तृणमूल कांग्रेस का पार्टी का लोग। 100 দিনের কাজের টাকা লুট করলো তৃণমূল কংগ্রেস, লুট করলো পঞ্চায়েতের অফিসের স্টাফদেরকে যুক্ত করে। রাতের বেলা ফোন আসছে পঞ্চায়েত অফিসে যে শোনো, কালকে তোমার 100 দিনের কাজের আমি পুরো মাস্টার রোলের কাগজ চেক করতে যাব, তুমি রেডি করে রাখো। রাতের বেলা বসে পঞ্চায়েতের স্টাফ গোটা পঞ্চায়েতকে জাগিয়ে আর 1000 লোকের নামের তালিকা তৈরি করছে। নাম খুঁজে পাচ্ছে না, এর নাম, ওর নাম, তার নাম লিখছে। কাজ করেছে, টিপ ছাপ খেয়ে দেবে। বাড়ির যে বাচ্চা ছেলে আছে তাকে দিয়েও টিপ ছাপ দিয়ে দিচ্ছে। কার অ্যাকাউন্টে টাকা যাবে, কার অ্যাকাউন্টে টাকা যাবে না কেউ জানে না। কাম क्या हुआ है वो भी कोई नहीं जानता। সেই কাজ দিয়ে গায়ে কি সম্পত্তি তৈরি হলো সেটাও কেউ জানে না। লুট হলো, লুট, লুট। গায়ের 100 দিনের কাজের এক এক দিনের দাম 260 টাকা। লুট হলো। 100 দিনের কাজ, আমার ব্যাংকের খাতা আছে, আমার জব কার্ড আছে, আমি কাজ করিনি, আমার খাতাতে টাকা ঢুকে গেল। তৃণমূলের পেয়াদারা চলে আসছে, বলছে 500 টাকা তুমি রাখো, 4500 টাকা আমাকে দিয়ে দাও, নিয়ে নিচ্ছে। লুট হলো। अच्छा, ये लूट के बंद करार জন্য কোনো নিয়ম ছিল না? दिल्ली में जब तक लाल झंडे का एमपी था, ये लूट करने का हिम्मत हुआ था पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस का? गाए गाए ভিআরপি আছে জানেন? গায়ে গায়ে ভিলেজ রিসোর্স পার্সন আছে জানেন? কেউ একজন হাত তুলে বলুন, গায়ে গায়ে ভিলেজ রিসোর্স পার্সন আছে জানেন? হ্যাঁ, জানেন তো? ভিলেজ রিসোর্স পার্সনদের কাজ কি? ভিআরপিদের, ভিআরপি বললে বুঝতে পারছেন এবার? আছে গায়ে গায়ে ভিআরপি পঞ্চায়েতে। এই ভিআরপিদের কাজ কি? ছেলেমেয়েরা এই ভিআরপিতে পঞ্চায়েতে কাজ পায়, বেতন কত পায় জিজ্ঞেস করবেন না, ভিআরপিদেরকে গিয়েও জিজ্ঞেস করবেন না, লজ্জা পাবে বলতে। যা বেতন পায় তা দিয়ে সংসারও চলে না, নিজের খরচটুকুও চলে না। ভিআরপিদের কাজ কি? ভিআরপিরা গায়ে জব কার্ডে কি কাজ হচ্ছে, 100 দিনে কি কাজ হলো, কতটা কাজ হলো, কতটা কাজ হলো না, তার একটা হিসাব করবে, দেখবে, দেখরেখ করবে, মনিটরিং করবে। দিল্লিতে একটা চেয়ার আছে, 100 দিনের কাজে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে না, কোথায় চুরি হচ্ছে, 100 দিনের কাজের যা আইন আছে তার 27 নম্বর লতে সেগুলো লেখা আছে। কারো কাছে যদি দুর্নীতি আর চুরির খবর পায় তাহলে 100 দিনের কাজ স্টপ করবে, 3 মাসের মধ্যে তার হিসাব দেবে, অডিট রিপোর্ট দেবে, কাজ শুরু করবে। যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে সেখানে এফআইআর
সেই ডকুমেন্ট সার্ভ করবে ভিআরপিরা, ভিলেজ রিসোর্স পার্সনরা। আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আমাদের কর্মীদের কাছে, তৃণমূলের কর্মীদের কাছে আর বিজেপির কর্মীদের কাছে তো অবশ্যই একবার যান পঞ্চায়েতে, জিজ্ঞেস করুন ভিআরপিদের कि भाई तुम्हारे काज की इतना दिन पंचायत में कोई भी चोरी को रोकने के लिए जो वीआरपी काम कर रहे थे, पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस का सरकार का आने का बाद वही वीआरपी आज चोरी को रोकने के लिए उन लोगों का कोई जिम्मेदारी नहीं है। इन लोगों का जिम्मेदारी क्या है? पढ़ाई पढ़ाई डेंगू और मशा घूमने जाओ। ভিআরপিরা পাড়ায় পাড়ায় গিয়ে ডেঙ্গুর মশা গুনছে আর জমা জল দেখছে, আর জমা জলে তারা ধোঁয়া উড়োচ্ছে। যেখানে তৃণমূলের কানে ধোঁয়া উড়িয়ে দেওয়ার কথা ছিল, সেখানে ভিআরপিদেরকে আজকে গায়ে গায়ে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দেওয়াতে বাধ্য করছে এই রাজ্যের সরকার। বিজেপি কোথায় ভাই? কোথায় বিজেপি? কোথায় আছে বিজেপির কর্মীরা? जहां बीजेपी कर्मीদের কে বলছি, अगर कलेजा में दम है तो आप दिल्ली का जो भी नेता लोग पश्चिम बंगाल में आज डेली पैसेंजरी कर रहा है, पूछिए आप बीजेपी का नेता से कि चोरी किया पंचायत में तृणमूल कांग्रेस का पार्टी, आपका हिम्मत क्यों नहीं हुआ कि पंचायत का चोरी के खिलाफ एक भी तृणमूल का नेता, एक भी तृणमूल का मंत्री, एक भी तृणमूल का पंचायत का प्रधान या पंचायत का स्टाफ के बारे में एक भी एफआईआर करने का आपका हिम्मत क्यों नहीं हुआ? আসলে বিজেপির পার্টিটা চাইছিল 100 দিনের কাজটাকে বন্ধ করে দেওয়ার, আর তৃণমূল বিজেপির পার্টিটাকে 100 দিনের কাজটা বন্ধ করে দেবার জন্য তাকে অজুহাতটা তুলে দিল। তাহলে এই লাইটগুলো তো মানুষের লাইট তো লাল ঝান্ডার উপরে পড়ছে, বিজেপির লাইটটা কোন দিকে পড়ছে? তৃণমূলের লাইটটা কোন দিকে পড়ছে? আপনারা বলুন। দিল্লিতে পাস হলো ইলেকট্রিসিটি বিল 2020, একটা বিল পাস হয়, একটা বিল পেশ হয় পার্লামেন্টে দিল্লিতে, সেই বিলের উপরে আর্গুমেন্ট হয়, সেই বিলের উপরে তর্ক বিতর্ক হয়, সেই বিলের উপরে ঝগড়া চিৎকার চেঁচামেচি হয়, সেই বিলের প্রশ্ন হয়, সেই বিলের উত্তর দিতে হয় যে বিদ্যুৎ মন্ত্রী থাকে তাকে। কিন্তু দিল্লিতে পার্লামেন্টে ইলেকট্রিসিটি বিল 2020 পেশ হলো, তারপরে হাত থাপড়ি দিয়ে ধনী ভোটে বিল পাস হয়ে গেল। इम्प्लीमेंट कर लो के पश्चिम बंगे तृणमूल कांग्रेस का सरकार। स्मार्ट मीटर कौन लोग बैठाया? तृणमूल कांग्रेस का सरकार। स्मार्ट मीटर बनाने से जो लोग मीटर रीडिंग लेने के लिए घर में आते हैं, एक तो बड़ा बड़ा मशीन अपना गले में लटका कर उन लोगों का काम रहेगा। পশ্চিমবঙ্গের ইলেকট্রিকের ডিপার্টমেন্টটা তার শেয়ার বেসরকারিকরণ করে দিয়েছে, প্রাইভেটকে দিয়ে দিয়েছে। আজকে ইলেকট্রিকেরটা কিছু খারাপ হবে, যারা কাজ করবে রাত দিন গাল খেয়ে রোদে দাঁড়িয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে, তারা কন্ট্রাকচুয়াল। যারা মিটার রিডিং নিতে আসবে তারা কন্ট্রাকচুয়াল। एजेंसी वाला लोग इन लोगों को नियोग करेगा। যেমন করে এজেন্সির वाला লোকরা বিভিন্ন স্কুলে কলেজে টিচারদেরকে রিক্রুট করছে, কম্পিউটার সেন্টারে রিক্রুট করছে, সয়েল টেস্টিং অফিসে রিক্রুট করছে, মাদ্রাসাতে রিক্রুট করছে, সেই রকম এজেন্সি এদেরকে রিক্রুট করবে। ঠিকাদাররা আসবে, যে ঠিকাদার সবথেকে কমে লেবারকে রিক্রুট করতে পারবে ইলেকট্রিসিটি বোর্ড সেই ঠিকাদারকে টেন্ডার দেবে। যে সবথেকে কম পয়সাতে ইলেকট্রিসিটি বোর্ডকে বলবে যে আমি এত কম পয়সাতে তোমাকে লেবার সাপ্লাই করব, ইলেকট্রিসিটি বোর্ড বলবে ঠিক আছে এই টেন্ডারটা তোমার রইলো, তুমি লেবার সাপ্লাই করো। আরে ঠিকাদার যদি কম পয়সাতে ইলেকট্রিসিটি বোর্ডে বলে যে আমি কম পয়সায় তোমাকে লেবার দেবো, তো ও তো নিজের বাবার পয়সা থেকে ইলেকট্রিসিটি বোর্ডকে পয়সা দেবে না, ও তো পয়সা কাটবে লেবারের থেকে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর চলছে এজেন্সির মাধ্যমে, যে তুমি লোক নিয়োগ করো, কে ফোন ধরবে, কে বিল কাটবে, কে বাড়িতে মিটার রিডিং নিতে যাবে, কে স্মার্ট মিটার বসাতে যাবে,
বিল পাস করলো বিজেপির পার্টি, বিলকে ইমপ্লিমেন্ট করে দিল তৃণমূল কংগ্রেসের সরকার। स्मार्ट मीटर बसिएছিল পশ্চিমবঙ্গের জনগণেরা लाल झंडा नेतृत्व ममता बनर्जी अपना थूका हुआ थूक चाटने के लिए मजबूर हो गया और स्मार्ट मीटर বসাতে পাঠিয়েছিল, বলে এখন স্মার্ট মিটার বসবে না। কিন্তু ওই স্মার্ট মিটারে যারা রিডিং নিতে যাবার কথা তারা পারবে, নিতে যেতে পারবে না। কেন বিরোধিতা করছি আমরা? কেন? ফিরে আপনাদের কাছে প্রশ্ন, তাহলে তৃণমূল কার মুখে লাইট ধরছে গো? আর বিজেপি কার মুখে লাইট ধরছে? জনগণের মুখে তো ধরছে না, স্কুলের উপরে ধরছে না, কলেজের উপরে ধরছে না। এই আপনাদের এই কুমারগ্রাম আমার নিজের যে অভিজ্ঞতা আছে যুব করার জন্য, যাদের সঙ্গে কাজ করেছি তাদের, खुदा ना खस्ता अगर किसी को हार्ट का प्रॉब्लम हो गया तो कोलकाता पहुंचाনোর আগেই মরে যাবে। কুমারগ্রাম থেকে আগে আলিপুরদুয়ার যাও, আলিপুরদুয়ারে আগে টিকিট করো, টিকিট কেটে পিজিতে যাও, পিজিতে গিয়ে দালালের চক্করে পড়ো, দালালের চক্করে গিয়ে সিটিভিএস ডিপার্টমেন্টে আগে যাও, বেড পেলে পাবে, না পেলে না পাবে। আবার তুমি কলকাতা থেকে আলিপুরদুয়ার স্টেশনে আসো, আলিপুরদুয়ার থেকে আবার কুমারগ্রামে আসো। পরের বার ট্রিটমেন্ট কোথায় করতে যাবে জানে না, কিন্তু কুমারগ্রাম থেকে কলকাতা পর্যন্ত মাঝখানে আর হার্টের ট্রিটমেন্টের কোথাও কোনো ব্যবস্থা নেই। বাঁচবে মানুষ? একজন স্বাস্থ্যসাথীর ঢাক বাজায় আর একজন आयुष्मान भारत ढाक बजाए। बीजेपीओ का कर्मियों से हम लोगों का सवाल है भाई, पूरा नॉर्थ बंगाल में आप लोगों का इतना सारा एमएलए और इतना सारा एमपी है, কিন্তু উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকাগুলো থেকে এখনো পর্যন্ত হার্টের পেশেন্ট, এখনো পর্যন্ত কিডনির পেশেন্ট, এখনো পর্যন্ত নিউরো পেশেন্ট, এখনো পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্টাল কেস হলে গিয়ে তোমরা ভাই একটা হসপিটালের ঠিকানা আমাদেরকে দিয়ে দাও তো আমরা তোমাদের ঝান্ডাটা লাগিয়ে তার নিচেই ওই হসপিটাল ঠিকানাটা আমরা লাগিয়ে রাখবো। কুমারগ্রাম হসপিটালের ব্যবস্থা আপনারা, হসপিটাল চলছে, এটা কোন স্পেশালাইজেশন, কোন একজন বিশেষজ্ঞ ডাক্তার আছে কুমারগ্রামে? কি আছে? আছে কেউ? হেলথ সেন্টার গুলো, সাব সেন্টার গুলো। ছোটতে যখন স্কুলে যেতাম তখন দেখতাম দেওয়ালে লেখা থাকতো দাগ, হাজা, চুলকানির একটাই জম জালিম লোশন। আর এখন গোটা পশ্চিমবঙ্গের হেলথ সেন্টার, সাব সেন্টার, বিশেষ করে উত্তরের জেলাগুলোর আজকে এই অবস্থা। শুধু উত্তরের নয়, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, যেগুলো একটু দূরে, ওখানে যেমন এই দেওয়ালে লেখা থাকতো দাঁত, হাজা, চুলকানির জম একটাই উপায় জালিম লোশন, ঠিক সেরকম আজকে হেলথ সেন্টার গুলোতে আছে একটাই উপায়, একটাই উপশম, জালিম লোশন নাই। রেফার টু পিজি, রেফার টু এনআরএস, রেফার টু শিলিগুড়ি, শুধু একটাই কথা, রেফার। আর যে ডাক্তাররা প্রতিবাদ করবে তাদেরকে ট্রান্সফার, যে পুলিশরা একটু মানুষের হয়ে কাজ করবে তাদেরকে বসিয়ে দেবে, যে উকিলরা মানুষের জন্য কাজ করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যে সরকারি কর্মচারীরা মানুষের জন্য কাজ করতে চাইবে তাদেরকে পানিশমেন্ট ট্রান্সফার করে দেবে, যে স্কুলের টিচাররা, প্রফেসররা বাচ্চাদের জন্য এই যে এখন স্কুলে ভর্তি হচ্ছে 240 টাকা নেবে না 500 টাকা নেবে, কোন মাস্টার দিদিমণি যদি এর বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের উপরে বিদ্বেষমূলক ভূমিকা গ্রহণ করবে স্কুলগুলো। তাহলে কাদের হয়ে চলছে ভাই? काদের हुए? न तो सरकारी स्कूल है। पश्चिम बंगाल में 8,322 का स्कूल का गेटों में यही तृणमूल कांग्रेस का सरकार है ना जो ताला लगाया है। আমরা বলছি না, হ্যাঁ আমরা একটা কথা বলছি, যারা স্কুল বন্ধ করতে যায় 8,322, তৃণমূল কংগ্রেস বলেছে যে আমরা বন্ধ করতে চাই না, আমরা মার্চ করে দিতে চাই। মার্চ মানে যুক্ত করে দিতে চাই। কেন যুক্ত করে দিতে চান? না স্কুলে কোনো বাচ্চা আসে না। এখানে কোনো মানুষ যদি ওই 8,322 স্কুলের তথ্য চান, আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, জিজ্ঞেস করবেন, আমরা পাঠিয়ে দেবো। দেখে নেবেন কুমারগ্রামে কতগুলো স্কুল আছে।
যে স্কুলে এসআই একটা তালিকা দিয়েছে, যে তালিকাতে বলেছে যে এখানে এই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হবে, ভবিষ্যতে মার্চ করে দেওয়া হবে, মানে একটা স্কুলের সঙ্গে আরেকটা স্কুল মিলিয়ে দেওয়া হবে। কেন না স্কুলে বাচ্চা নেই। কতগুলো বাচ্চা দরকার? স্কুলে বাচ্চা দরকার 30। আমি কিন্তু ক্লাসে বলিনি, আমি ক্লাসে 30টা বাচ্চা বলিনি। তৃণমূল কংগ্রেসের সরকার বলেছে স্কুলে 30টার নিচে বাচ্চা আছে বলে এই স্কুলগুলোকে আমরা বন্ধ করে দিচ্ছি না, আমরা এগুলোকে মার্চ করে দিচ্ছি। আরে আমি ছোট ছিলাম, আমি স্কুলে না গেলে দিদিমণি মাস্টাররা গায়ে পাড়াতে চলে যেত। আমাদের কোনো বন্ধু স্কুলে না গেলে দিদিমণি বলতে, হ্যাঁ রে এই বাচ্চাটা কোন পাড়ায় থাকে, বলতাম মাছ পাড়াতে। চল তো তোদের মাছ পাড়া কোনটা, টেনে নিয়ে যেত হাত ধরে। মাছপাড়ার কোন কলতলাতে সেই বাচ্চাটির মা যদি কলতলাতে কাপড় কাচ্ছে, দিদিমণি ওর পিঠের সামনে দাঁড়াতো, নিয়ে বলতো, হ্যাঁ গো তুমি ওর মা? বলতো হ্যাঁ। বাচ্চাটা স্কুলে কেন যাচ্ছে না? আর আজকে স্কুলের দিদিমণি মাস্টাররা তারা এসআইআর করবে, সেন্সাস করবে, মিড ডে মিল করবে, সরকারের সার্ভে করবে, দুনিয়ার কাজ করবে, ভোটার লিস্টের কাজ করবে। বাচ্চা খুঁজতে যাওয়ার সময় নেই। বাচ্চাগুলো কই? যে বাচ্চাগুলো স্কুলে যেত ওই বাচ্চাগুলো কই? যে বাচ্চাগুলো স্কুলে কলেজে যাচ্ছিল, লেখাপড়া করছিল, মিড ডে মিল খাচ্ছিল, এই বাচ্চাগুলো কোথায় কর্পূরের মতো ডুবে গেল? কই বাচ্চাগুলো আমাদের ভারতবর্ষে? আর বাচ্চা জন্ম নিচ্ছে না, পশ্চিমবঙ্গে কোনো বাচ্চা বড় হচ্ছে না, স্কুলে যাওয়ার বয়স হচ্ছে না। এই বাচ্চাগুলো কই যদি স্কুলে না যাচ্ছে? এই বাচ্চাগুলো ট্রাফিকিং হচ্ছে। উত্তরের জেলা থেকে মিটিং করে ট্রেনে চেপে কলকাতায় ফিরবো। ট্রেনের গোটা কামরাতে কিছু ভদ্র ছেলেমেয়েরা, দেখতে ভদ্র ছেলেমেয়েরা, একটু হাইফাই গোছের ছেলে মেয়েদেরকে দেখলাম। ওদের ফোনে কথাবার্তা শুনে বুঝলাম যে এরা নিশ্চয়ই উকিলের কোনো ফার্মের কাজ করে। কিছুক্ষণ পর ওরা চিনে এসে নমস্কার করে যখন পাশে বসলো, আপনাদের গল্প মনে হতে পারে। লাল ঝান্ডা কবি ঝুট বলনা নেই শিখায়া হ্যায়, লাল ঝান্ডা শিখায়া হ্যায় যে নিজের অভিজ্ঞতা মানুষের সঙ্গে শেয়ার করো, মানুষের নিজেদের জীবনের অভিজ্ঞতায় তোমার কথাকে মেলাতে পারছে কিনা তুমি সেটা দেখো। তাই আপনাদের গল্প হলেও আমি আমার জীবনের অভিজ্ঞতা এবং সত্য ঘটনার কথা বলছি। যখন এসে নমস্কার করলো, পাশে বসলো, জিজ্ঞেস করলাম আপনারা উকিল? বলছে আমরা একটা এনজিও চালাই। তাহলে আপনাদের মধ্যে নিশ্চয়ই উকিল আছে? বলছে হ্যাঁ আছে, ও উকিল, ও উকিল, এ উকিল। তাহলে কি কাজ করেন আপনারা? বললো বাচ্চাদের পাচার হয়ে যাচ্ছে, সেই পাচারগুলোকে আটকানোর কাজ করছি। বললাম পশ্চিমবঙ্গে কোথায় বেশি পাচার হচ্ছে গো? বললো দক্ষিণ 24 পরগনাতে আর উত্তরের জেলাগুলোতে। তাহলে বাচ্চাগুলোকে পাচ্ছেন খুঁজে? বললো পাচ্ছি বলেই তো এসপি কে বললাম যে একটা অভিযোগ লিখুন। আর গোটা ফোনে এসপি কে শুধু এটাই বলে গেল যে আপনি অভিযোগটা নিন। আর গোটা ফোনে এসপি শুধু বলে গেল আমি বাচ্চাটাকে উদ্ধার করছি, আমি বাচ্চাটাকে রিহ্যাবে পাঠাবো, আমি বাচ্চাটাকে তার মায়ের কাছে পাঠাবো। আপনাদের কাছে আমার একটাই শুধু অনুরোধ, আপনারা আমাকে অভিযোগটা সরকারের খাতাতে লিখতে বলবেন না। আমার আজকের মিটিং এর এই সভার কথা যদি ওই মেয়ে ছেলে মেয়েগুলো শুনতে পাচ্ছে, তারা যদি বলে যে মীনাক্ষী তুমি এটা সেদিন মঞ্চে মিথ্যে বলেছিল, আমরা তাদেরকে বলছি তোমরা আমাদের নামে মিথ্যে কথা বলেছি বলে তোমরা আমাদের নামে মানহানি করে দাও যে তোমাদের নামে আমরা মিথ্যে বলেছি। আর গোটা পশ্চিমবঙ্গের সবকটা জেলার এসপিদেরকে আমরা চ্যালেঞ্জ করছি, গোটা পশ্চিমবঙ্গের জেলার সবকটা জেলার এসপিদেরকে চ্যালেঞ্জ করছি, যদি দম আছে তাহলে পশ্চিমবঙ্গের বাচ্চাগুলোর পাচার হয়ে যাবার এবছরের কত তথ্য আছে সরকারের দ্বারা মানুষের কাছে লিস্ট টাঙিয়ে দাও। আমাদের বাড়ির বাচ্চাগুলো স্কুল যাচ্ছে না, পাচার হয়ে যাচ্ছে। কি কাজ করছে জানেন? দেহ ব্যবসার কাজ করছে। কত বয়স জানেন? 9 বছর, 10 বছর, 13 বছর। মায়েরা দিদিরা তো উপস্থিত আছে।
বছরে কতজনের মাসিক হয় গো? বাচ্চার শরীরে যদি অপুষ্টি থাকে, কোন মেয়ে বাচ্চাগুলোর মাসিক হয় 9 বছরে? এই বাচ্চাগুলো আজকে পাচার হচ্ছে। এই বাচ্চাগুলোকে দিয়ে পশ্চিমবঙ্গেরই ট্যুরিজমে দেহ ব্যবসা করানো হচ্ছে। বিজেপির কর্মীদের কাছে আমার ফিরে প্রশ্ন, যদি হিম্মত আছে, দিল্লিতে তো তোমাদের বড় বড় নেতারা বসে আছে, লেজটা যদি এখনো হনুমানের মতন বেরিয়ে আছে ভাই, 2 মাসের মধ্যে তোমরা তো এই ভোটেও যাবে। যদি দম আছে, পশ্চিমবঙ্গে পাচার হয়ে যাওয়া বাচ্চাদের তালিকা, জনসমক্ষে তালিকা টাঙিয়ে দাও না, আমরাও একবার দেখি যে তোমরা কতটা কাজ করছো। বাঁচবেন তো? গোটা সমাজটা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে না? গোটা সমাজ অপরাধীদের কবলে চলে যাচ্ছে না? স্কুলগুলো বন্ধ হচ্ছে। আরে কোন লড়েগা ইস তৃণমূল कांग्रेस के साथ? कौन लड़ेगा इसके खिलाफ? कौन देगा इसको टाइट? पश्चिम बंगाल में 8,322 स्कूल का गेटों में ताला लगवाकर 22,000 दारू का दुकान खोलने वाला इस तृणमूल कांग्रेस के खिलाफ कौन लड़ेगा? बीजेपी। বিজেপির কর্মীদের কাছে আমার ফিরে প্রশ্ন ভাই, তোমাদের কাছে, তোমাদের যদি দম আছে, তোমরা আজকেই এই সবার পরে নিজেদের পার্টি অফিসে যাও, বসো, আর গিয়ে তোমরা বলো তোমাদের বিজেপি, তোমাদের দেশের নেতাদের কাছে যে পশ্চিমবঙ্গে 8,322টা স্কুল বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে লড়বে। আমি তো শুনে এলাম যে তোমরাও নাকি 90,000 সরকারি স্কুলের গেটে তোমরা তালা মেরে দিয়েছো। হ্যাঁ, এই গোটা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপির সরকার আছে, যে সব রাজ্যে বিজেপির সরকার আছে, আর গোটা দেশে যেখানে কেন্দ্রের বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রের বিদ্যালয়গুলো চালাচ্ছে, সেখানে বিজেপির পার্টিটা 90,000 স্কুলের গেটে, সরকারি স্কুলের গেটে তালা লাগিয়েছে। মাইকে বলছি, কথা রেকর্ড হচ্ছে, বিজেপির কর্মীদের কাছে তথ্যের অভাব হবে না। যান গিয়ে জিজ্ঞেস করুন, এই 90,000 স্কুলের মধ্যে 55,000 স্কুল কোন দুটো রাজ্যে আছে? एक का नाम उत्तर प्रदेश, दूसरे का नाम मध्य प्रदेश, और दोनों राज्य में ही डबल इंजिনের সরকার, মানে দেশেও বিজেপি আর ওই দুটো রাজ্যেও বিজেপির সরকার। 8,322 স্কুলের গেটে তালা তোমরা খুলে দেবে গো, যেখানে তোমরা নিজেরা 90,000 সরকারি স্কুলের গেটে তালা লাগিয়ে 43,000 বেসরকারি স্কুল খুলে দিয়েছো। जिसका खुद का घर शीशे का हो, वो कभी भी दूसरों का घर पत्थर नहीं फेंकते हैं। इसीलिए आज ममता बनर्जी प्रतीक जैনের বাড়ি থেকে ফাইল নিয়ে বেরিয়ে গটগট করে চলে গেল। আজ তৃণমূলের কর্মীদের উল্লাস আর বিজেপির কর্মীদের মুখগুলো কেচোর মতো হয়ে গেল। কি তৃণমূলকে টাইট দিচ্ছিল। এদের আবার নেতা হয়েছে গো, দিলীপ ঘোষ, নিজের দলেই নিজে আবার জয়েন করতে যাচ্ছে। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।